বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। এই হামলার মূল হোতা হিসেবে আপনি দাঁড় করেন সাদ্দামের কথা আপনি শেষ করুন। আপনি সাদ্দামের কথা শেষ করুন। সাদ্দাম আপনি ব্যক্তিগত আক্রমণ না করে আপনি যদি বলতে থাকেন প্লিজ। যে বিষয়গুলো আসলে সেগুলো ব্যক্তিগত আক্রমণ নয়। আমি যদি বলছি সেটা হচ্ছে যে আমরা যে একাডেমিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে, আবার অর্বাচীনের মতো প্রলাপ করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক ক্যারিয়ারে ড্রপ গেছে, এটি সত্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যমান আইন রয়েছে, একজন সাধারণ শিক্ষার্থী যে আইনের সুযোগ পায়, বিশ্ববিদ্যালয়ে 8 বছরের মধ্যে শিক্ষা জীবন সম্পন্ন করতে হয়। 4 বছরটা 6 বছর, মাস্টার 2 বছর, এর বাইরে পারা যায় না। আপনি অনিয়ম করে করেছেন ভাই, অনিয়ম করে করেছেন। আপনাকে গ্রেস দিয়ে পাস করা হয়েছে, এটা তো সত্য। কিন্তু নূর সেকেন্ড মাস্টার্স কি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, দ্বিতীয় মাস্টার্স করা যায়, কিছু ইরেগুলার করছে, কিন্তু রেগুলার কোর্স 4 বছরটা 6 বছর, 1 বছরটা 2 বছর, মানে 8 বছর। সে কিভাবে আপনার 11 বছর থাকে? অনিয়ম করে, প্রভাব খাটিয়ে করেছে। এবং বিসি তার চেয়ার ধরে রাখার জন্য তাদেরকে ছাত্রত্ব হিসেবে সুযোগ দিয়েছে। আপনার অভিযোগ স্পষ্ট, সাদ্দাম এটি নিয়ে যদি একটু বলেন। আপনি এখন একটু সাদ্দামকে কথা বলতে দেন। জি সাদ্দাম বলেন, আপনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য 10 জন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই একই রকম ভাবে এলএলবি এলএলএম কমপ্লিট করেছি। আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপে সবার ডকুমেন্টস আমি পাঠিয়ে দিতে পারবো। তো যেটি বলছি, চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে যায়, তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা। আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি, আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোনো পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত তিনি সুযোগ পাবেন। তাহলে আপনি বিপি হইতে পারতেন, আমি চাকরিতে গেলে আপনি বিপি হইতে পারতেন, এই আশায় ছিলেন না? তো আমি কথা বলে একটু সমস্যা। আমার মনে হয় যে আমরা পরে জি সাদ্দাম আপনি কথা বলেন। খালেদ ভাই, আমি তো কথা বলতে পারছি না, আপনি কথা বলছেন, আমি তো কথা বলতে পারছি না। তো আমাদের বিসিএস এর কোনো প্রিলিমিনারি পরীক্ষাতেও নূরের নাম দেখা গেল না। আমরা তার নাম দেখলাম বিকাশ অ্যাকাউন্টের তালিকায়, নগদ অ্যাকাউন্টের তালিকায়, রকেট অ্যাকাউন্টের তালিকায়, তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসোহারা পাওয়ার তালিকায়। এই হচ্ছে একজন কোটায় বনে যায় একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ। তো আজকে আমরা যদি মনে করি, সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গগুলো আপনি উপস্থাপন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময়, আপনি নিজেও সেটি বলবেন, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম। আমি একটা ছোট প্রশ্ন করতে পারি? এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম, বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নূরের নাম, এটা কোথায়? এই তালিকা আপনি কোথায় দেখলেন? মানে বিকাশ অ্যাকাউন্টে কি একটা তালিকা থাকে যে কার প্রবাসী অধিকার? হ্যাঁ, অবশ্যই রয়েছে। হ্যাঁ, প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে, সেটি শুধুমাত্র নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুণ্ণ থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে। এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে দলীয় অ্যাকাউন্টে যায় না, সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে, সেটির মধ্যে প্রমাণিত রয়েছে। এবং মেহেদী সাহাবাদি, আজকে আপনি কিছুক্ষণ আগে টক শো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজা কিবরিয়ার মধ্যে, আমার মনে হয় সেখানে মেহেদী সাহাবাদিকে নিয়ে আসলো, তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে, কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাতের আশ্রয় নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত। এবং আজকে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এবং ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন, তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি কোন সংবাদ মাধ্যমের সাথে তার কথা হয়নি, তিনি আবার পরে একটি সংবাদ মাধ্যমকে কথা বলেছেন না? এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন, যে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে। সেখানে আতাতের রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি, এবং আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া রাজনীতিতে বিশ্বাস করি, আতাতের রাজনীতিতে বিশ্বাস করে, এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটির আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়, বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, এবং পরাশক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা, নিজের সংসার চালানো, এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায়, যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমষ্টির সম্পর্ক রয়েছে, তারাই এই নুরুল হক নূরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি, আজকে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই। আমি এই চ্যালেঞ্জটা এই মুহূর্তে করছি, আজকে ডয়েচে ভেলে থেকে যারা শুনছেন, দেখছেন, দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি। এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার ফোন থেকে আপনি ফোন করবেন, ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সোহেল, ডাকসুর ঘটনায় যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন তুহিন ফারাবী, তাকে আমি ফোন করবো, এবং ফোন করার পরে তিনি কি জবাব দেন, নূরের সহযোদ্ধা এবং ওই ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছিলেন, কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল, আহত হয়েছে, এই চ্যালেঞ্জটা আমি নূরকে এই মুহূর্তে গ্রহণ করার জন্য আমি এপিএম সোহেলকে ফোন করবো। আমি এপিএম সোহেলকে ফোন আমি চ্যালেঞ্জ করছি যে আপনি বলছেন বিচারের কাঠগড়ায় আপনি চ্যালেঞ্জটা নেন, আপনি আপনার সহযোদ্ধা, আপনার সহযোদ্ধা, আপনি চ্যালেঞ্জটা নেন বলেন ভাই, আপনার ব্যক্তির কথা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করান, আইন শৃঙ্খলা বাহিনী নূর। আমার মনে হয় যে সাদ্দামের বক্তব্য পরিষ্কার, ফোন করে তার বক্তব্য নেব। জি, আপনি দেখবেন আপনার সহযোদ্ধা এবং ওই ঘটনায় আহত হয়েছেন। জি, ওই ঘটনায় সেটা কি বলেন? ঘটনাটা কি আপনারা যখন মেরেছেন গণ অধিকার পরিষদকে? দেখুন, মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সেটি ছাত্র অধিকার পরিষদ নুরুল হক নূরের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যকার একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল হক নূর তার বক্তব্য দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনায় যারা আহত হয়েছে, নুরুল হক নূর তো আহত আর অভিনয় করেছে, সবাই তো তার মতো অভিনয় করতে পারে না। ছাত্রলীগের কেউ সম্পৃক্ত ছিল না, ছাত্রলীগের কেউ এই মারে সম্পৃক্ত ছিল না, সেটি ছাত্রলীগের সঙ্গে সেটির সঙ্গে সাংগঠনিক সম্পৃক্ততার কোনো সুযোগই নেই। সেটি মুক্তিযুদ্ধ মঞ্চ এবং নূরের সঙ্গে যারা বহিরাগত ছিল তাদের সম্পর্ক। আচ্ছা, ঠিক আছে। আহতদের বক্তব্য আমি ফোন করবো, আহতদের বক্তব্যটি নিব। আহতদের বক্তব্য সে কি বলছে, সে নূরের বিরুদ্ধে অভিযোগ করছে না আমার বিরুদ্ধে অভিযোগ করছে, কিংবা ছাত্রলীগের কারো অভিযোগ করছে কিনা চ্যালেঞ্জ নেওয়ার জন্য বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি। নূরের যদি সততার প্রতি আস্থা থাকে তাহলে এই চ্যালেঞ্জটি নিন। এক মিনিট নূর, এক মিনিট বলেন।
প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি ওই দিন স্যার ফজল হাসান আবেদ স্যার মারা গেছিল সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে ডাকসুতে হামলা হয়েছিল এবং তিনি বলেছে আমি বিভিন্ন দূতাবাসে যাই। সাদ্দামের ঢাকা ইউনিভার্সিটি আইনের ছাত্র হিসেবে বোঝা উচিত দূতাবাস যেতে যোগ্যতা লাগে, দূতাবাস পাগল ছাগলকে ডাকে না। সাদ্দাম আপনার এটা তো বোঝা উচিত, সেখানে এমপি মন্ত্রী যেমন পরশুদিন আপনার পয়েন্ট ফারুক খানের মতো লোকেরা থাকে। সাদ্দাম এটা কি অভিযোগ করে শিক্ষিত ছেলে হিসেবে যে বিকাশে নাম পাওয়া যায় দূতাবাসে করে? ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের কথা বলেছে খালেদ ভাই, আপনি বলেছেন সেটা কিন্তু সে বিশ্বাস করেনি। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছে তিনি এই বক্তব্য দেননি, তার কাছে আপনার সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মিডিয়া থেকে তিনি জেনেছেন, এটি তিনি বলেছেন। সেটিকে আওয়ামী লীগের সাইবার সেল মিডিয়ার উপরে চাপ দিয়ে নিউজ করাইছেন। সমস্ত চ্যানেলগুলোতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে নিউজ করানো হচ্ছে, ধারাবাহিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কথা শেষ করবেন। জি, আমার সাদ্দামের এই কথার প্রেক্ষিতে এইটুকুই বলা। সাদ্দাম, আপনি যদি 30 সেকেন্ড শেষ করেন, 1 মিনিটে শেষ করেন, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। আপনি কিছু বলার আমি আছে কি কিনা? বলছি সেটা হচ্ছে যে আজকে আন্দোলন আতাতে রাজনীতির সম্পর্কে সম্পৃক্ত থেকে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আজকে অর্বাচীন রাজনীতির আশা কিংবা যারা সাধারণ শিক্ষার্থী কিংবা জনমানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং